এদিকে শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি। আজ রাতেই কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে। বাতিল করা হবে বিএনপির নিবন্ধন, আগুনে পুড়িয়ে দেওয়া হবে তাদের সকল কার্যালয়। ওই খাম্বাসুর তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আপনারা ভালো করে জানেন ও একটা খাম্বাসুর। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এইমাত্র পদত্যাগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেটা অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন। একটা মানুষকে ভাই পাথর দিয়ে এমনি এমনি মানুষ মেরে ফেলবে না। অনেক আগে থেকে কিন্তু এই কাজটা করছে। যে লোক, যে ব্যবসায়ীকে মারা হয়েছে, এই ব্যবসায়ী মূলত ছিল একজন আওয়ামী লীগের এজেন্ট। যেভাবে নজিরবিহীন ভাবে একটা পাথর দিয়ে যে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষের বিবেক কাঁদছে, চোখের পানি ফেলছে। এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয়, এক বাক্যে বলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে সেটাকে পারিয়েছে পা দিয়ে। বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্য ছাড়া আপাতত বিএনপির বাঁচার কোনো পথ নাই। 100 মিটারের মধ্যে আনসার ক্যান, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? চেয়ারে বসে থাকতে ভালো লাগে তো চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্বও নিতে হবে। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন। বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল। এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর খেসারত দিতে হবে। এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে বিএনপি পুরোপুরি ধরাশায়ী। নির্বাচন যত দেরিতে হবে তত বেশি আওয়ামী লীগের লাভ হবে। আওয়ামী লীগ জনসমর্থন বাড়ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতি, যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে করে ক্ষেত্রে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে প্রেক্ষাপটে এই মুহূর্তে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয়, এক বাক্যে বলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মাঠে ঘাটে নগরে বন্দরে শহরে প্রত্যেকটা জায়গায় বিএনপির অবাধ বিচরণ থাকা সত্ত্বেও, তাদের নেতাকর্মীদের একটা শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও তারা রাজনৈতিকভাবে ধ্বংস বিপর্যস্ত। সার্বিকভাবে বলতে গেলে বিএনপির রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। যেই বিএনপি 5ই আগস্টের পর স্বপ্ন দেখেছিল তারা ক্ষমতার মসনদে বসে গেছে, কিন্তু 11 মাসের ব্যবধানে তাদের যে অপরাজনীতি, তাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেই 2001 থেকে 2006 সালে তাদের যে রূপ, সেই রূপে তারা যে বহিঃপ্রকাশ পুনরায় ঘটিয়েছে, যার কারণে বিএনপি এই মুহূর্তে সব থেকে বিপর্যস্ত। এক প্রকার বলতে গেলে তাদের রাজনীতি ধ্বংসের ঠিক দ্বার প্রান্তে, খাদের কিনারে দাঁড়িয়ে। আজকে সারাদিনে বিএনপির উপর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, তথাপি বাংলাদেশের যতগুলা ইসলামিক রাজনৈতিক সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনের কিছু কর্মকাণ্ড আপনাদের সাথে তুলে ধরতে হয়। প্রথমে ঝিনাইদহে বিএনপির জেলা কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপর খিলক্ষেতে বিএনপির যে দলীয় কার্যালয় ছিল, থানার কার্যালয়, সেটাকে উচ্ছেদ করা হয়েছে। এরপর কোনো একটা বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে বিএনপির নেতাকর্মীদের যত ব্যানার ফেস্টুন ছিল সবগুলা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। শুধুমাত্র এতেই যে তারা থেমে গেছে ব্যাপারটা সেরকম না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ছোট ভাই মির্জা ফয়সালের গাড়িতে হামলা করে গাড়ি একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এরপর এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢোকার কারণে বিএনপির নেতাকে গাছের মধ্যে বেঁধে রেখেছে এলাকাবাসী। টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, তার পায়ুপথ থেকে 2000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সবশেষ চট্টগ্রামের যে সমন্বয়ক টুকাই রাফি বিএনপিকে সরাসরি হুমকি দিয়েছে। এরপর ইনকিলাব মঞ্চের যে হাদি, সে কি বলেছে, এটা
অন্তত পক্ষে আপনাদের প্রত্যেকের জানা উচিত। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় করে যাবে। যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়া পালাইতে পারবে না। খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু এক প্রকার হুমকি। এরপর এও বলেছে আওয়ামী লীগ তো ভারতে পালাতে পেরেছে, বিএনপি সেটাও পারবে না। এটা কিন্তু সত্যি কথা। আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র ভারত, বন্ধু রাষ্ট্র ভারত। আওয়ামী লীগের ব্যাপারে একটা নেগেটিভ আছে, আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছিল, এত চুক্তি করেছিল বাংলাদেশ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী, অনেক কথা বলা হয়েছে। এবং এন্ড অফ দ্য ডেতে বলা হয়েছে শেখ হাসিনা ভারতের একটা প্রদেশ বানিয়েছিল বাংলাদেশকে, যার কারণে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিচ্ছে। এ ধরনের কথা বলা হচ্ছে এবং হবে, সামনেও হবে। কিন্তু বিএনপি কোথায় যাবে? বিএনপির সাথে ভারতের সম্পর্ক খারাপ, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী অন্য কোনো দেশ নাই, মায়ানমার পালাইতে পারবে না, মায়ানমারে কনফ্লিক্ট চলতেছে, তাহলে বিএনপি যাবে কোথায়? এটা যে সরাসরি হুমকি, এটা কি বিএনপি আদৌ বুঝতে পারছে? আমার মনে হয় না বুঝতে পারছে। বিএনপির ভাইয়েরা আপনারা কেমন বোধ করছেন? আপনারা বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি 32 আগুন দিয়েছেন, আপনাদের নেতা সরাসরি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুলডোজার সাপ্লাই দিয়েছে। আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে মূত্র বিসর্জন করেছেন, বিজয় সরণি বঙ্গবন্ধুর যে মুরাল ছিল সেটার মাথায় উঠে আপনারা হিসু করেছেন। এগুলা তো বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, বিএনপির প্রতিষ্ঠাতা স্বৈরাচার শাসক জেনারেল জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে সেটাকে পারিয়েছে পা দিয়ে, লিটারালি পারিয়েছে। মাত্র 11 মাসের ব্যবধান। থিঙ্ক ইট ডিপলি। 11 মাস পূর্বে আপনারা জাতির পিতাকে অসম্মান করেছিলেন, যে জাতির পিতা বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল, যে জাতির পিতা আপনাদেরকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিল, সেই জাতির জনককে আপনারা অপমান করেছেন, অপদস্থ করেছেন। প্রত্যেকটা স্মৃতি ধানমন্ডি 32-এর মতো জায়গা আপনারা ভেঙে ফেলেছেন। আপনাদের কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা। আজকে 10 মাস পর আপনাদের কি সুন্দরভাবে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়ার মতো আপনাদের উপর চলে আসলো। আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের আদর্শিক নেতা জিয়াউর রহমানের ছবিতে এইভাবে পা দিয়ে মারাচ্ছে জামাত শিবির হেফাজতের কর্মীরা। আপনারা যে ফ্রাঙ্কেস্টাইন সৃষ্টি করেছেন বাংলাদেশে, এই ফ্রাঙ্কেস্টাইন আপনাদেরকে গিলে ফেলবে না, এটা আপনারা কিভাবে ভাবলেন? আগুন যে লাগিয়েছেন, এই আগুনে তো আপনাদেরকে পুড়তে হবে। আওয়ামী লীগ 11 মাসে সহনশীল হয়ে গেছে, তারা ধরেই নিয়েছে তারা আগামী 5-10 বছর ক্ষমতায় আসবে না, তারা সার্ভাইভ করতে পারবে এবং আওয়ামী লীগের সেই সক্ষমতাটুকু আছে। আওয়ামী লীগের যথেষ্ট কূটনৈতিক তৎপরতা আছে, কিন্তু আপনাদের কি আছে? কিছুই নাই। আপনাদের দলের যে প্রধান, সে 17 বছর যাবৎ লন্ডনে বসে আছে, সে আদৌ বাংলাদেশে আসতে পারবে? আমি নিশ্চিতভাবে পুনরায় বলতেছি, সে বাংলাদেশে আসতে পারবে না, তাকে আসতে দেওয়া হবে না। অবশেষে বিএনপির কিছু মানুষের মধ্যে বোধোদয় হয়েছে। সুনামগঞ্জের ছাত্র দলের এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বিএনপি নেতা কর্মীদের বলতে চাই, আওয়ামী লীগ মিছিল করুক, তাদের কার্যক্রম করুক, বিএনপির কেউ যেন বাধা না দেয়, জামায়াত, এনসিপি, নুরু এদের মোকাবেলা করুক। এখান থেকে বিএনপিকে বের হতে হলে একমাত্র বিএনপির পথ, যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপিকে বিশ্বাস করে না, ভরসা রাখে না, সেই জায়গা থেকে একমাত্র পথ হচ্ছে আওয়ামী লীগের সাথে ঐক্য করা এবং আওয়ামী লীগ যাতে সুন্দরভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে পরিচালনা করতে পারে, এই ব্যাপারে বিএনপি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করে, কোনো প্রকার মববাজি না করে, কোনো প্রকার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করায় না দেয়, এটা যদি নিশ্চয়তা দিতে পারে, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে হটাতে হবে। অন্যথায় এই ইউনূস নামক ফ্রাঙ্কেস্টাইন বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলকে গিলে ফেলবে। আমি আবারও বললাম, গিলে ফেলবে। আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু আনসার ইট। চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। ক্যাবিনেটের একজন সদস্য তার কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে। আমি খুব বেশি বিদেশ যাই না, কিন্তু আমার এখানে যে 2 বন্ধু বসে আছেন তারা বিদেশেই থাকেন, তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায়, কি নেওয়া যায় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হাসতে হাসতে বলেন, চশমার বদলে ওই যে মোবাইল, মোবাইলের বদলে ওই যে চশমা। তো এই সরকারটা কি গুলির ম্যাগাজিনকে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে? ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেষ্টা আবার বলেন মিসাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয়। ইয়েস, 9 মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিসাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না, আর আমরা তো কোন ছাড়। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন, আর না। আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই দেশেই থাকবে, এই দেশেই তারা জন্মাইছে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল। আমরা বারবার বলে আসছিলাম, প্রতিটা ক্ষেত্রেই বলে আসছিলাম যে বিএনপি সরকারের ট্রাপে পা দিচ্ছে এবং এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর খেসারত দিতে হবে। বড় আশ্চর্য বিষয় যে দলটি ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল
সম্ভাবনা কেন? নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত। সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে এখন। এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বিএনপি পুরোপুরি ধরাশায়ী। বিএনপির জনপ্রিয়তায় যে প্রচণ্ড ধস নেমেছে বা নামছে, বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা যা লেখা হচ্ছে, আক্রমণাত্মক বিক্ষোভ মিছিল হচ্ছে, জনরোষ গড়ে উঠেছে। আপনারা জানেন যে মিডফোর্ড হসপিটালের সামনে যেভাবে স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতারা, কর্মীরা যে হত্যাকাণ্ড ঘটালো, এবং এর আগেও তো নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে। শুধু অভিযোগ কেন, অবশ্যই সত্যতা রয়েছে। কিন্তু সবকিছু মিলিয়ে বিএনপি ভুল পথে হেঁটেছে, হাঁটছে এখনো। 13 জুন লন্ডন বৈঠকের পর আমরা প্রচন্ডভাবে খুবই বোল্ডলি বলছিলাম যে বিএনপি কফিনের শেষ পেরেকটি সম্ভবত মেরে দিল। যে আন্দোলন গড়ে উঠেছিল বিএনপির নির্বাচন আদায়ের জন্য ডিসেম্বরের মধ্যে, ফেব্রুয়ারিতে আশ্বস্ত হয়ে, তাও তো সরকার বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, বলেছে হতে পারে, তাতেই বিএনপি ডুগডুগি বাজানো শুরু করে দিল এবং সরকারের সব কাজে ব্লাঙ্ক চেক দিয়ে দিল। 13 জুনের পর থেকে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করতে লাগলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তারা যে অগাধ বিশ্বাসের জায়গা থেকে, আমি জানি না যে সত্যি সত্যি বিশ্বাস ছিল কিনা এটি, তারপরে যেই কর্মকাণ্ড তারা আমাদের সামনে শো করছিল, সাধারণ মানুষ হতাশ হয়ে পড়লো যে কিসের কারণে বিএনপি আবারও এ ধরনের ট্র্যাপে পা দিল। সেই বিএনপি এখন কি বলছে, এটাও আমি বলে রেখেছিলাম যে যখন বিএনপি বুঝতে পারবে ট্র্যাপে পা দিয়েছে, তখন বিএনপির ভাষাগুলো কি হবে, রাজনৈতিক বক্তব্যগুলো কি হবে। কি বলছেন দলের চেয়ারপারসন, সিনিয়র চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছেন, সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। সরকারের কাছে আমাদের প্রশ্ন, কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? অর্থাৎ যারা খুনি, চাঁদাবাজ, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। গ্রেপ্তার যে করা হবে না সে কথাও তো আমরা, আমাদের মতো সাধারণ মানুষরা বিএনপিকে নোটিশ করেছে, চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে সরকার অপরাধীদের গ্রেপ্তার করবে না, অন্তত বিএনপির যেই অপরাধী নেতা কর্মীরা, চাঁদাবাজ, দখলবাজ, তাদের গ্রেপ্তার করবে না। সরকার চায়, এবং সরকারকে যারা পেছন থেকে পরিচালনা করছে, জামাতে ইসলামী এবং এনসিপি, তারা সবাই মিলে চায় বিএনপির জনপ্রিয়তায় ধস নামুক। সেটি দেখা যাচ্ছে। তারেক রহমান বলছেন যে আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি, যাকে আমরা স্ক্রিনে দেখেছি যে হত্যা করেছে তাকে কেন সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি। তারেক রহমান বলছেন, তবে আমরা ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয়, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? প্রশ্রয় তো অবশ্যই আছে। মবকে তো তারা মব বলছে, প্রেশার গ্রুপ বলছে। এবং যখন সাবেক নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার গলায় জুতার মালা পরানো হলো, জুতা পিটা করা হলো, কে এম নুরুল হুদার শাস্তি হতেই পারে, আদালতে তাকে লাগতেই পারে। কিন্তু যে ঘটনা হলো, তার পরবর্তীতে বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী কি বললেন? সরকারকে বিপদে ফেলার জন্য একটি গ্রুপ এই কাজগুলো করছে। আহা, ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই আমি দিয়েছিলাম, মানে বলেছিলাম আপনাদের সামনে। আবার বলছি, সরকারের প্রতি কি প্রেম। আমরা তারেক রহমান আজ যা বলছেন সেই কথা বারবার বলে আসছি, সরকার কাউকে গ্রেপ্তার করবে না। স্থায়ী কমিটির সদস্য বিএনপি সালাউদ্দিন আহমেদ কি বলছেন? দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে এখন মানুষজন যা বলছে বা এনসিপি, জামাত ইসলামী যেসব প্রচারণা চালাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে বলছেন যে এগুলো পরিকল্পিত ও নোংরা রাজনৈতিক চর্চা। নোংরা রাজনৈতিক চর্চা আমরা যদি বুঝে থাকি, আপনারা কেন এর আগে বোঝেননি? এবং এটা সত্য কথা যে তারেক রহমানের নির্দেশে দল থেকে প্রায় 9, 10, 11, 12 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার আদেশগুলো যে কোনো কাজে দেবে না সেটিও জানা কথা, কারণ সেই দৃষ্টান্ত বিএনপি স্থাপন করেছে। বহিষ্কার করা হয়েছে, অন্যদিক থেকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে, বহিষ্কার আদেশ স্থগিত করা হয়েছে। এবং যারা এই অপরাধগুলো করছে, চাঁদাবাজি থেকে শুরু করে খুন, খারাপি, সন্ত্রাস, দখলবাজি, তারা খুব ভালো করেই জানে যে আজকে দল থেকে বহিষ্কার করা হবে, কাল আবার দল তাদেরকে ফিরিয়ে নেবে। এবং বিএনপি এই ধারণা দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি করতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে, অথবা ক্ষমতার একটি অংশ। অতএব ক্ষমতা থাকলেই তো অপরাধগুলো খুব সহজেই করা যায়। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোটামুটি একটা হয়তো গোপন তথ্য ফাঁস করে দিয়েছে, অথবা তারা নাটক করেছে, যেটাই হোক। নাহিদ ইসলাম কি অভিযোগ করলেন শনিবার? তিনি বলেছেন যে বিএনপির উদ্দেশ্যে তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। এতদিন তো জানতাম, আমি নিজেই বলেছি একাধিকবার যে বিএনপির কাছে এনসিপি এবং জামাতের প্রস্তাব গিয়েছিল আসন ভাগাভাগি। সেটি সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে বা তারও আগে তারেক রহমান প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এই মুহূর্তে এসে নাহিদ ইসলামী কথাই বললেন কেন যে বিএনপি এনসিপিকে তারা প্রস্তাব দিয়েছিল আসন দেওয়ার। এটিও বিএনপি সৃষ্টি করেছে।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ইউএনবিকে শুক্রবার একটি সাক্ষাৎকারে বললেন, জামাতের সঙ্গে কোনো নির্বাচনী জোট নয়, নির্বাচনী তফসিল ঘোষণা আগ পর্যন্ত আর সবার সাথে আলোচনার সুযোগ রয়েছে। অর্থাৎ এনসিপিকেও তারা যে আসন দিতে রাজি সেটি তারা খুলাসা করে দিয়েছে মোটামুটি অনেকখানি। এখন তো সুযোগ বুঝে এনসিপি এই ক্রেডিটটা নেবেই যে তাদেরকে আসন দেওয়ার লোভ দেখিয়েছিল, লোভ দেখিয়ে কিনে নিতে চেয়েছিল। এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন। একটা মানুষকে ভাই পাথর দিয়ে এমনি এমনি মানুষ মেরে ফেলবে না, অনেক আগে থেকে কিন্তু কাজটা করছে। যে লোক যে ব্যবসায়ীকে মারা হয়েছে, এই ব্যবসায়ী মূলত ছিল একজন আওয়ামী লীগের এজেন্ট। যেভাবে নজিরবিহীনভাবে একটা পাথর দিয়ে যে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষের বিবেক কাঁদছে, চোখের পানি ফেলছে অনেক। ব্যবসায়ী সোহাগকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়ায় এবার সেই এনসিপি নেতাকে গ্রেফতারের দাবি করছেন তারই ভাগ্নি। দেশ জুড়ে যখন শোকে মাতোয়ারা, আর ঠিক তখন এই এনসিপির নেতা ব্যবসায়ী হত্যার অন্য সুর দিচ্ছেন। এবার সেই এনসিপির নেতাকে গ্রেফতারের দাবি জানাচ্ছে এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন। বিচার না করার কারণে আজ আমার মামারও ভিকটিম হইতে হইছে। এই কারণে আমার মামা যে কষ্ট পাইছে, আজ তার এই কষ্ট এমন কোনো মানুষ নাই যে না কাটছে, পুরো বিশ্ব কাটছে তার এই কষ্টের এই ভিডিও দেখে। আমার মামা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। কারণ দেখবেন যারা মারছে তাদের পিছনে অনেক বড় হাত আছে। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনার ওই যে প্রথম যে মারা একদম আমার মামা যখন মারা গেছে, তারপর কিন্তু ট্রেনে তার রাস্তা আনা হয়েছে এবং একটা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা একটা লোক ছিল। ওই লোকটা ওইখানে প্রত্যেককে শেল্টার দিচ্ছিল এবং সে এমন ভাবে ওইখানে সে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আসলে কিন্তু না, সে হচ্ছে ব্যাঙ্গারিগুলোকে সাইড করছে, সাইড করে তারপরে ভিতরে সব আমার ওই সন্ত্রাসীগুলোকে ভিতরে ঢুকাইছে, তারপর ওরা আমার মামাকে ওইখানে বসে মারছে আর ওইখানে বসে শেল্টার দিচ্ছে। এই লোককে, সেই লোকটা আপনারা বের করবেন, এই লোকটা, এবং পুলিশকে বলবেন যে এটা অতি দ্রুত এটাকে আইনের আওতায় আনা হোক। হ্যাঁ, আর একটা ছেলে আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের ছেলেটাকে, এই ছেলেটাকে অতি দ্রুত আওতায় আনা হোক। এটা অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু যদি এটাকে দেখেন। এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন, অনেক কিছু পাবেন। হ্যাঁ, ও আমার মামারে অনেক রকমের, যে যার জন্য পুরো বিশ্ব তার পক্ষে, ও সে জায়গায় নেগেটিভ কেন কথা বলবে, সেই জন্য আমরা চাচ্ছি ওকে ইন্টারোগেট করা হোক, ওকে আইনের আওতায় এনে সবকিছু ওকে জিজ্ঞাসাবাদ করা হোক। আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দর্শক সবাই দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।